নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, 2024 সালে জিএনএম এএনএম এর এক্সাম ডেট এক ধাপ করে যত পাশে আসছে তোমার কিন্তু ততটাই কৌতূহল বেড়ে যাচ্ছে এবং ভাবছো যে চান্স হবে কি হবে না, এই বছরই হবে। চান্স পেলে তুমি এই বছরই পাবা, দ্বিতীয় বছর যাওয়ার কোনো দরকার নাই। আর এই বছর চান্স পাওয়ার জন্য, এই বছর একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য, সে এএনএমই হোক কি সে জিএনএমই হোক, একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য তোমাকে মিনিমাম একটা প্ল্যান বানাতে হবে, একটা পরিকল্পনা করতে হবে যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিআই এবং তার সঙ্গে জিকেও যাতে তোমার এবার ঠিক থাকে। ঠিক আছে, তুমি যদি এরকম মনে করো না যে দাদা আমি তো বায়োলজি সব অধ্যায় কভার করে দিয়েছি, আমি জিএনএম এএনএম পরীক্ষা আগুন লাগিয়ে দেবো, তাণ্ডব হবে দাদা, তাণ্ডব হবে জিএনএম এএনএম এক্সামে, আর জিকেতে তুমি পাবা গোল্লা, তাহলে কিন্তু হবে না। জিকে জিএনএম এএনএম এক্সামের একটা গুরুত্বপূর্ণ টপিক যে জিকের মধ্যে থেকে মিনিমাম 10 মার্ক, কত 10 মার্ক প্রত্যেক বছর এক্সামে চলে এসেছে। মূলত 2021-এর এক্সামটি 65 মার্কের হয়েছিল, 65 মার্কের হয়েছিল, যার জন্য জিকে কোশ্চেন সেখানে কম ছিল। কিন্তু 2022 আর 2023 যে এক্সাম হয়েছে সেখানে কিন্তু এই জিকে মিনিমাম 10 মার্কের ছিল এবং এই বছরও 2024 সালেও জিকে থেকে কিন্তু 10 মার্ক পরীক্ষা আসবেই, পরীক্ষায় পাবেই তুমি 10 মার্ক। আর ভালো করে শুনে নাও, তুমি এই বছর তুমি যদি জিকেতে মিনিমাম 6 না পেতে পেরেছো, 10-এ 10 তুলতে হবে না, কেউ পাবে না, কোনো পণ্ডিত পাবে না। পশ্চিমবঙ্গে কোনো জেলার কোনো ছেলে বা মেয়ে 10-এ 10 জিকেতে পাওয়া একদিক দিয়ে অসম্ভব। হ্যাঁ, পেতে পারে যদি কারো ট্যালেন্ট থাকে, কারো যদি বেসিক মজবুত থাকে, সে জিকেতে মানে নিশ্চিতভাবে 10-এ 10 পেতে পারে। কিন্তু জিকের একটা সাধারণ মার্ক আছে যেটা পেলে জিএনএম এএনএম এর যে রাস্তাটা আছে না, গভর্নমেন্ট কলেজে যে রাস্তাটা আছে সেটা একদম সফল হয়ে সে মার্কটা কত, 10-এর মধ্যে 6 পেতে হবে। কত পেতে হবে? 6 তোমাকে যেমন করে হোক জিকেতে তুলে নিয়ে আসতে হবে। যদি তুমি জিকেতে 10-এর মধ্যে 6 পাও তাহলে কিন্তু এই বছর তোমার জিএনএম এএনএম এক্সাম হচ্ছে। তো দাদা পড়বো জিকের কি পড়বো একটু ক্লিয়ার ভাবে বলুন, কারণ জিকের যদি আমি পার্ট খুলতে চাই বা জিকের কোনো বই নিতে চাই সে তো সমুদ্র। জিকের মধ্যে নাকি জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, পলিটি আছে, ইকোনমি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, নাকি বলে বাংলার উপন্যাসগুলো আছে। তবে জিকের কোন পার্টগুলো জিওগ্রাফি থেকে নিব, কোন পার্টগুলো হিস্ট্রি থেকে নিব, কোনগুলো পলিটি থেকে নিব এবং কোন পার্টগুলো নানা রকম বাংলা উপন্যাস, নানা রকম দিন এবং কোন চ্যাপ্টার ওয়াইজ জিকের কোশ্চেনগুলো আসছে সেগুলো আজকে তোমাকে আমি কভার করব এবং তার মধ্যে একটা চ্যাপ্টার নিয়ে আজকে আমি কিন্তু আলোচনা করব। চলো তবে আজকে শুরু করা যাক জিএনএম এএনএম 2024 সালের জিকের ক্লাস, যেটা আমি প্রথম তোমাদের প্রোভাইড করছি। আর ইউটিউবের মধ্যে প্রথম আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সেই চ্যানেল যে তোমাকে জিকের ক্লাস প্রোভাইড করছে অধ্যায় ভিত্তিক। কি ভিত্তিক? অধ্যায় ভিত্তিক। যেটা আমি বলি এমসিকিউ পড়ে কিন্তু এক্সামে চান্স পাওয়া যায় না, মাথায় ঢুকেছে তো? তোমাকে অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিতে হবে। ঠিক, চলো তবে দেখা যাক আমরা জিকের কোন পার্টগুলো পাই। জিকের মধ্যে যদি আমাকে 6 পেতে হয় বা এএনএম জিএনএম এক্সামে যদি তোমার 2024 সালে একটি গভর্নমেন্ট কলেজের প্রয়োজন, তাহলে বস তোমাকে ভারতের পরিচিতি কিন্তু ভালো করে পড়তে হবে। একদম ঠিক, প্রিভিয়াস ইয়ারগুলোতে সে 2021 হোক, 2022 হোক কি 2023 হোক, ভারত ও পৃথিবীর পরিচিতি থেকে বা ভূপ্রকৃতি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় এসছে। প্রমাণ দিই, চলো প্রমাণ দিই। তোমাকে যদি আমি প্রমাণ দেখাই তাহলে আমি তোমাকে দেখাবো যে দেখো এই যে কোশ্চেন 2021, 22 ও 23 সালে কোশ্চেন দেখো কি বলেছে, পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরটির নাম কি? কিসের কোশ্চেন? জিওগ্রাফি। নেক্সট দেখো কি বলছে, গ্রেট ব্রিয়ান রিলিফ কোথায় অবস্থিত? সৌরজগতে উষ্ণতম গ্রহটির নাম কি? কিসের প্রশ্ন? জিওগ্রাফি। নেক্সট দেখো কি বলেছে, 57 নম্বর কোশ্চেন কি বলেছে, এলাহাবাদ শহরটির নতুন নাম কি? নেক্সট কি বলেছে, চারুমিনার কোথায় অবস্থিত? কিসের প্রশ্ন? জিওগ্রাফির প্রশ্ন। জিএনএম এএনএম এক্সামে এরকম জিওগ্রাফির প্রশ্ন প্রচুর পরীক্ষা এসছে, দেখতে পাচ্ছ তো? ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? নেক্সট কি বলেছে, লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত বা লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত? আর 75 মার্ক পাওয়ার জন্য, কত মার্ক? 75 মার্ক পাওয়ার জন্য তোমাকে কিন্তু এবার জিকেতে 6-এর বেশি নাম্বার নিয়ে আসতে হবে। এটা মাথায় একদম প্রবেশ করিয়ে নাও যে আমাকে 6-এর বেশি নাম্বার জিকেতে পেতে হবে। আর জিকেতে তুমি যদি 6 পাও, পশ্চিমবঙ্গে কারো ক্ষমতা নাই যে তোমাকে এবার সরকারি জিএনএম বা এএনএম কলেজে পাওয়ার থেকে আটকাতে পারবে।
কারণ বায়োলজিতে তুমি মিনিমাম যদি 30+ স্কোর করো, ফিজিক্স কেমিস্ট্রিতে মিনিমাম 15+ স্কোর করো, জিকেতে যদি তুমি 6 পাও, ইংলিশে যদি তুমি 15 মধ্যে মিনিমাম 12 পেয়ে যাও, 10-12 পেয়ে যাও, ম্যাথের মধ্যে মিনিমাম 6 থেকে 7 পেয়ে যাও, এবং জিআই 5-এ 5 পেয়ে যাও, তাহলে একটা স্পষ্ট মার্ক যেটা 70 থেকে 75-এর কাছে এসে দাঁড়াচ্ছে। আর এইবার তোমার চান্স একটা সরকারি কলেজে হয়ে যাচ্ছে। আমার কথাটা বুঝতে পারছো তো? তো খাতা কলম নিয়ে বসে যাও। আজ আমরা জিকে ক্লাসে আলোচনা করতে চলেছি ভারতের পরিচিতি। এক্স্যাক্টলি ভারতের পরিচিতি এমন একটি নোট আমি বানিয়েছি তোমাদের জন্য, যেখান থেকে প্রচুর কোশ্চেন নানা রকম এক্সামে এসছে, ও 2024 সালে জিএনএম এএনএম এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট টপিকগুলো এর মধ্যে কিন্তু রয়েছে। তো প্রত্যেকটা নোট তুমি পয়েন্ট করে 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 খাতার মধ্যে লিখবে, আর 2024 সালে তোমার জিএনএম এএনএম পাওয়ার স্বপ্নর দিকে এক পা করে এগিয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে? দেখো, প্রথমেই যদি তোমার সামনে আমি ব্যাখ্যা করি, আমি ভারতের পরিচিতির মেন টপিকগুলো তোমার সামনে রেখেছি। ভারতের পরিচিতি কি? দেখো, আমাদের দেশের নাম ভারত, তাই না? ভারত আমাদের মাতৃতুল্য মা, আর মায়ের ব্যাপারে তো আমাদেরকে জানতে হবে, তাই না? তো দেখো, ভারতের পরিচিতি থেকে কি কি পয়েন্ট পরীক্ষায় এসছে। পৃথিবীর মধ্যে 7ম বৃহত্তম দেশটির নাম কি? ভারত। ক্লিয়ার হয়েছে? যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে সমস্ত বিশ্বের মধ্যে বা সমস্ত পৃথিবীর মধ্যে ভারত কততম দেশ আয়তনের ভিত্তিতে, আমি বলবো পৃথিবীর সবথেকে বড় দেশটির নাম কি? পৃথিবীর 7ম বৃহত্তম দেশটির নাম কি? 7ম বৃহত্তম দেশটির নাম হলো ভারত। আয়তনের দিক দিয়ে ভারত পৃথিবীতে 7ম। ঠিক আছে? নেক্সট কি বলে দেখি তো, ভারত এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। ক্লিয়ার? আমি যদি তোমাকে বেসিক্যালি একটা ছবি এঁকে দেখাই, এইখানে কিন্তু আমাদের ভারতের অবস্থান। এটা আমাদের কি মহাদেশ? এশিয়া। আর এশিয়া মহাদেশের আমি দিক কি করে চিনবো? এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, আর এটা পশ্চিম। দেখো ভারতের অবস্থান কোথায়? নিচের দিকে, তার মানে দক্ষিণ, আর এ সাইডে তার মানে কি? পূর্ব। তো এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে ভারতের অবস্থান। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, জিকেতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এশিয়া মহাদেশে ভারতের অবস্থান কোথায়? অপশন দিয়ে দিল উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, শুধু উত্তর না শুধু দক্ষিণ। বেশিরভাগ ছাত্র কি লিখে হবে? ও নিচের দিকে দাদা, তার মানে তো দাদা বলেছে দক্ষিণ। ভারতের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ। ভুল করে চলে আসবে। ভারতের অবস্থান এশিয়া মহাদেশে দক্ষিণ পূর্ব দিকে। ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট কি বলেছে? পৃথিবীর মোট স্থলভাগের মধ্যে সমস্ত পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল আছে। সেই 1 ভাগ স্থলকে যদি আমি 100% ধরি, সে 100%-এর মধ্যে কেবল 2.4% ভারত অধিকার করে রয়েছে। ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা আছে কি তোমার? আশা করি নেই। নেক্সট পয়েন্টটা আমি একটু দেখে নিই। উত্তর থেকে দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য 32,000, এক্স্যাক্টলি 32,000 না, 3,114। এটাকে আমরা একটু ক্লিয়ারভাবে বলবো 3214। এভাবে মুখস্থ করতে আমাদের কি হবে? সুবিধা হবে। দেখো, তোমাকে যদি আমি বেসিকই বলি যে তুমি এরকম করে মনে করো 3,214 কিলোমিটার, অসুবিধা হচ্ছে না? ফোন নাম্বারের মতো মুখস্থ করবে, যেরকম তুমি তোমার প্রিয়তমার ফোন নাম্বার মুখস্থ রাখো। কিভাবে রাখো? 3214। ভারতের উত্তর থেকে দক্ষিণ বরাবর যদি আমি ওর লেন্থ বলি, এক্স্যাক্টলি তোমাকে আমি ক্লিয়ারভাবে বুঝাচ্ছি। দেখো কোথায় গেল ভারতের ছবি? এই যে ভারত। তো ভারতের কোথায় গেল? ছোট করি। হ্যাঁ, এই যে ভারত। তুমি আশা করি তোমার সামনে তুমি ভারতের ম্যাপ সুন্দর করে দেখতে পাচ্ছ। এই যে ভারতের উপরেরটা কোন দিক দেখো তো? এটা হচ্ছে উত্তর দিক। এটা কোন দিক? এটা দক্ষিণ দিক। এটা কোন দিক? এটা পূর্ব দিক। এটা কোন দিক? এটা পশ্চিম দিক। তো ভারতের একেবারে উত্তর থেকে দক্ষিণ অবধি যদি আমি লেন্থ দেখতে যাই, সেটা হবে 3,214 কিমি। কিন্তু এত কঠিনভাবে মনে রাখার কোনো দরকারই নাই। কি বলবো? ভারতের উত্তর থেকে দক্ষিণ 3214। ঠিক একইভাবে যদি আমি পূর্ব থেকে পশ্চিমের লেন্থ বিচার করতে যাই, একবারে পূর্ব থেকে পশ্চিমে, তাহলে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে সুন্দর করে ব্যাখ্যা করে রেখেছি। দেখে নাও, ভারতের কোথায় গেল? ভারতের
উত্তর থেকে দক্ষিণ বরাবর এর যে লেন্থ সেটা হচ্ছে 32-14 এবং পূর্ব থেকে পশ্চিম বরাবর এর যে লেন্থ সেটা হচ্ছে 29-33। ক্লিয়ার হয়েছে? আশা করি কোনো অসুবিধা নাই। পয়েন্টগুলো লিখছো তো? এই পয়েন্টগুলোই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আর তোমাকে এগুলো বুঝতে হবে। ভালো করে শুনো, এগুলো তোমাকে বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। ক্লিয়ার হয়েছে? তো ভারতের যদি আমি লেন্থ দেখি, উত্তর থেকে দক্ষিণ 32-14, পূর্ব থেকে পশ্চিম 29-33। নেক্সট পয়েন্ট কি বলেছে দেখি তো। ভারতের অধিকাংশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত, তাই ভারতের অধিকাংশটাই কিন্তু ক্রান্তীয় অঞ্চল অন্তর্গত। ক্রান্তীয় অঞ্চল বলতে দাদা, ক্রান্তীয় অঞ্চল বলতে কি বুঝাচ্ছেন? দেখো, পৃথিবী যদি গোলাকার ধরি, মাঝখান দিয়ে যে রেখাটা গেছে সেটা কি রেখা? নিরক্ষরেখা। নিরক্ষরেখার উপরে যে রেখাটা আছে সেটা হচ্ছে মকরক্রান্তীয়, নিচে যে রেখাটা আছে সেটা হচ্ছে মকরক্রান্তীয়। ভারত কিন্তু এই সম্পূর্ণ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত জায়গা। ক্লিয়ার হয়েছে? সম্পূর্ণ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত জায়গা। ভারতের জন্য উদ্ভিদগুলো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ বলা হয়, পাতাঝরা উদ্ভিদ। বুঝতে পারছি তো ব্যাপারটা? তো ভারতের অধিকাংশ জলবায়ু কি ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত, তাই একে ক্রান্তীয় অঞ্চলের দেশও বলা হয়, একে উপদ্বীপীয় দেশ বলা হয়। এক্স্যাক্টলি তুমি যদি ভারত দেখো, ভারতে কি দেখবা তুমি? যদি ভারত দেখো, ভারতের 3 দিক সমুদ্র দ্বারা ঘেরা। এখানে কি আছে? এখানে আরব সাগর আছে। এখানে কি আছে? এখানে বঙ্গোপসাগর আছে। এখানে কি আছে? এখানে ভারত মহাসাগর আছে। এক্স্যাক্টলি 3 দিক দিয়ে ভারত জল দ্বারা ঘেরা, তাই একে কিন্তু উপদ্বীপীয় দেশও বলা হয়। ক্লিয়ার হয়েছে? এছাড়া উপমহাদেশও কিন্তু ভারতকে বলা যেতে পারে। নিম্নলিখিত কোন দেশকে উপদ্বীপীয় দেশ বলা হয়? অ্যান্সার করতে হবে ভারত। ভারতকে কোন ধরনের দেশ বলা হয়? ক্রান্তীয় জলবায়ুর দেশ বা ক্রান্তীয় অঞ্চলের দেশ। ভারতকে নিম্নলিখিত ভারত অপর একটি কি নামে পরিচিত? একটি উপমহাদেশ নামেও পরিচিত। ক্লিয়ার হচ্ছে তো? পয়েন্টগুলো বুঝতে পারছো তো? এইগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, আর 2024-এ এইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট টপিক। ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট যদি আমি আলোচনা করি, নেক্সট আমি দেখি কি বলছে। নেক্সট বলছে ভারতের জনঘনত্ব পৃথিবীর 2য় স্থান অধিকার করেছে। জনঘনত্বের দিক দিয়ে দেখো, ভারত কিছু পারুক কি না পারুক, জনঘনত্বের দিক দিয়ে কিন্তু আমরা পৃথিবীতে এখন তো প্রথম। এই নোটটা একটু পুরোনো নোট, আমি অনেকদিন আগে বানিয়েছিলাম, যেটা জিএনএম এর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? 2022-এও এখান থেকে অনেক প্রশ্ন এসছে, 2023-এও প্রশ্ন এসছে, 2024-এ এবার তোমরা পড়ছো। এখানে তো ক্লিয়ারভাবে বলা রয়েছে ভারতের জনঘনত্ব পৃথিবীর 2য় স্থান অধিকার করা। সেটা কত? এক্স্যাক্টলি গোটা পৃথিবীতে যদি 100 জন লোক থাকে, তার মধ্যে 17.5 জন ভারতের। ক্লিয়ার হয়েছে? কিন্তু এখন পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে ভারত। গোটা পৃথিবীতে 100 জনের মধ্যে 20 জনই ভারতীয় হবে। ঠিক? যদি গোটা পৃথিবীতে 100 জন মানুষ থাকে, তার মধ্যে 20 জন মানুষ ভারত থেকে বিলং করে। ঠিক আছে? এটা মাথায় রাখবা। নেক্সট পয়েন্টটা আমি বোঝানোর আগে তোমাকে ক্লিয়ার করতে চাই, ভারতের অবস্থান আমি ক্লিয়ার করেছি। ঠিক আছে? ভারতের অবস্থান দেখিয়ে অবস্থানের টপিকটা কি না খুবই ইম্পর্টেন্ট, তোমাকে এটা জানতে হবে, কারণ অনেক এক্সামে এটা আসা। দেখো, ভারতের যদি আমি ম্যাপ তোমাকে দেখালাম, ভারতের ম্যাপে যদি আমি একবারে ভারতের উত্তর দিকে দেখি, তাহলে উত্তর দিকে কি আছে? উত্তরে এই মুহূর্তে উত্তরে লাদাখ আছে, আগে কাশ্মীর ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গাটা এখন লাদাখের অন্তর্গত করে নিয়েছে। বুঝতে পারছো তো ব্যাপারটা? এবার ভারতের উত্তরতম স্থানটির নাম কি? লাদাখের ইন্দিরা কল। একদম ভারতের উত্তরে, ভারতের একদম উত্তরে কি আছে? লাদাখের ইন্দিরা কল। আর যদি ভারতের একদম দক্ষিণে বলি, ভারতের একদম দক্ষিণে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। ভারতের উত্তরতম স্থানটির নাম ইন্দিরা কল, দক্ষিণতম স্থানটির নাম ইন্দিরা পয়েন্ট। আরেকবার বলো, ভারতের উত্তরতম স্থানটির নাম ইন্দিরা কল, দক্ষিণতম স্থানটির নাম ইন্দিরা পয়েন্ট। লাস্টবার বলো, ভারতের উত্তরতম স্থানটির নাম ইন্দিরা কল, দক্ষিণতম স্থানটির নাম ইন্দিরা পয়েন্ট। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখি, ভারতের পূর্বতম স্থানটির নাম কি? অরুণাচল প্রদেশ ভারতের পূর্বতম রাজ্য, আর এখানকার স্থানটার নাম হলো কিবিথু। কি নাম এটার? কিবিথু। আবার বলি, ভারতের পূর্বতম স্থানটির নাম হলো অরুণাচল প্রদেশ, আর অরুণাচল প্রদেশে কি এটা? কিবিথু। ক্লিয়ার হয়েছে? অসুবিধা নাই তো? অসুবিধা নাই। নেক্সট দেখি, ভারতের পশ্চিমতম রাজ্যটির নাম হলো গুজরাট, আর গুজরাটের কি? গোয়ার মটর। গুজরাটের গোয়ার মটর। ক্লিয়ার হয়েছে? আশা করি কোনো অসুবিধা নাই। তো যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয় ভারতের উত্তরতম স্থানটির নাম কি, তুমি বলবে ইন্দিরা কল। ভারতের দক্ষিণতম স্থানটির নাম কি? তুমি বলবে ইন্দিরা পয়েন্ট। নেক্সট যদি বলে ভারতের পূর্বতম স্থানটির নাম কি, আমি বলবো অরুণাচল প্রদেশের কিবিথু। আর ভারতের পশ্চিমতম স্থানটির নাম কি? আমি বলবো গোয়ার মটর। এবার দেখো, আমি এখানে যে প্রশ্নগুলো তোমাকে দেখালাম, প্রশ্নগুলো দু রকম ভাবে আসতে পারে। হয় তোমার কাছে রাজ্য চাপে, ভারতের পূর্বতম রাজ্যটির নাম কি? অরুণাচল প্রদেশ। ভারতের পশ্চিমতম রাজ্যটির নাম কি? গুজরাট। ভারতের উত্তরতম রাজ্যটির নাম কি? লাদাখ। ভারতের দক্ষিণতম রাজ্যটির নাম কি? আন্দামান নিকোবর। ক্লিয়ার হয়েছে? এবার এক্স্যাক্টলি রাজ্য না চেয়ে যদি স্থান চাই, ওই জন্য কিন্তু স্থানগুলোর নামও তোমার সামনে তুলে ধরলাম। উত্তরতম লাদাখের ইন্দিরা কল, দক্ষিণতম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট, পূর্বতম অরুণাচল প্রদেশের কিবিথু, আর পশ্চিমতম গুজরাটের
গাওয়ার মটর। আশা করি তুমি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে? তো নেক্সট যদি তোমাকে আমি আলোচনা করে দেখাই এর পরবর্তী পার্ট, এখানে বেসিক কিছু থিম আছে যে থিমগুলো থেকে প্রত্যেক বছর আজকাল পরীক্ষায় প্রশ্ন আসছে, আর এই থিমগুলো তুমি যদি ক্লিয়ার করে রাখো আমার মনে হয় তোমার পক্ষে অনেকটা ভালো বা অনেকটা পজিটিভ একটা কাজ করবে থিমগুলো। ঠিক আছে, কি বলছে দেখি। বলেছে ভারতের সম্পূর্ণতা ইন্দো অস্ট্রেলীয় পাতের উত্তরাংশ ভারতীয় পাতের উপর 8 ডিগ্রি 4 মিনিট এবং 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ বরাবর এবং 68 ডিগ্রি 7 মিনিট 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ মধ্যে অবস্থান করেছে। ভারত বিশ্বের 7ম বৃহত্তম রাষ্ট্র। এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশের যে অবস্থান, এটা কিন্তু অনেক এক্সামে এসছে, তো তোমাকে এটা কভার করে যেতে হবে। তুমি জিএনএম এএনএম এক্সাম দিচ্ছ বলে তুমি বায়োলজি আর ফিজিক্স কেমিস্ট্রি টান্ডব করে নিয়ে গেলা আর জিকে কিছুই পড়ে গেলে না, মুশকিল। সব কিছুকে সমান সময় দিতে হবে, ঠিক আছে? এক্সাম তোমার কাছে সাবজেক্ট রাখবে আর প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে সময় দিতে হবে। প্রিপারেশন কিরকম? প্রিপারেশন ভালোবাসার মতো, ভালোবাসার লোককে তুমি সময় দাও না, খবর না সারাদিন তো 6 ঘন্টা করলো। বাবু খেয়েছো? খেয়ে নিও। আহারে বাবু আমার দাঁতে ব্যথা, খেতে পারছো না, গিয়ে খাইয়ে দেবো। কি দিচ্ছ তুমি? এটা সময় দিচ্ছ। ঠিক তোমাকে সময় দিতে হবে। যেমন তুমি বায়োলজিতে সময় দিবে তেমনই তোমাকে ফিজিক্স কেমিস্ট্রিতে সময় দিতে হবে, তেমনই তোমাকে ম্যাথ, ইংলিশ, জিআই এবং তার সঙ্গে জিকেতেও সময় দিতে হবে। জিকে ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে নাম্বার তোলা সহজ। এক্স্যাক্টলি আমি তো বলবো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে জিকেতে নাম্বার তোলা সহজ। এখান থেকে মিনিমাম তোমাকে 6 এর বেশি নাম্বার পেতে হবে। ক্লিয়ার হয়েছে? পয়েন্টগুলো দেখো, তোমাকে দ্রাঘিমাংশ অক্ষাংশ সবগুলো মাথায় রাখতে হবে। যদি তোমাকে পরীক্ষায় উল্লেখ করে কত ডিগ্রি অক্ষাংশ বরাবর অবস্থান করেছে, তুমি ক্লিয়ারভাবে ব্যাখ্যা করবা 8 ডিগ্রি 4 মিনিট 37 ডিগ্রি 6 মিনিট। যদি তোমাকে দ্রাঘিমাংশগতভাবে বলে, অক্ষাংশগতভাবে ওটা, এটা দ্রাঘিমাংশগতভাবে, দ্রাঘিমাংশগতভাবে যদি বলে 68 ডিগ্রি 7 মিনিট 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা বরাবর অবস্থান করেছে, মুখস্থ রাখতে হবে। নেক্সট কি বলেছে? ভারতের মধ্যে দিয়ে 23 ডিগ্রি 30 মিনিট গৌড় প্রান্তীয় রেখাটি বিস্তৃত হয়েছে 8টি রাজ্য বরাবর। এক্স্যাক্টলি ককর ক্রান্তি রেখা, কোন রেখা? ককর ক্রান্তি রেখা ভারতের মধ্যে দিয়ে কিন্তু গেছে। ঠিক আছে, কটা রাজ্যের উপর দিয়ে গেছে? 8টা, এটা কিন্তু মাথায় রাখবে। আবার বলি, ককর ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে? 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। 8টা রাজ্যের নাম মুখস্থ করতে হবে, মুখস্থ না ঠোঁটস্থ করতে হবে 8টা রাজ্যের নাম। চলো দেখিনি 8টা রাজ্যের নাম কি কি বলেছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। ক্লিয়ার? আরেকবার আমার সঙ্গে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। দাদা বুঝলাম না, ছবি দিয়ে বুঝান। চলো ছবি দিয়ে বুঝায়। কই ছবি? কই? এই যে ছবি। যদি তোমাকে ছবি আঁকে আমি সুন্দর করে বুঝাই, দেখো তুমি বুঝে যাবে। ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে ককর ক্রান্তি রেখাটি গেছে এবং যার মধ্যে এই 8টি রাজ্য কি কি পড়ছে? ক্ষমা করবে, কোথায় গেল? নোটে আছে, একটু অপেক্ষা করালাম। ঠিক আছে, একটু দেখে নাও। ভারতে 8টি রাজ্য কি কি আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো প্রথমত কোন রাজ্য আছে? প্রথমে আছে গুজরাট, তারপর কি আছে? মধ্যপ্রদেশ, তারপর কি আছে? ছত্তিশগড়, তারপর কি আছে? ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গ, তারপর ত্রিপুরা, তারপর মিজোরাম। চলো এখান থেকে একটা লাইন টানি। দেখো লাইন যাচ্ছে, দেখো লাইন যাচ্ছে, দেখো লাইন যাচ্ছে, দেখো লাইন যাচ্ছে, দেখো লাইন গেল। ক্লিয়ার হলো? রাজস্থানও আছে। প্রথম 1 নম্বরের নাম কি? কোথায় গেল? দাঁড়াও, কালিটা একটু চেঞ্জ করে নি। 1 নম্বরের নাম কি? 1 নম্বরের নাম হচ্ছে গুজরাট। 2 নম্বরের নাম কি? রাজস্থান। 3 নম্বর মধ্যপ্রদেশ। 4 নম্বর ছত্তিশগড়। 5 নম্বর ঝাড়খণ্ড। 6 নম্বর ওয়েস্ট বেঙ্গল। 7 নম্বর ত্রিপুরা আর 8 নম্বর মিজোরাম। এই 8টা রাজ্যের উপর দিয়ে ভারতে ককর ক্রান্তি রেখাটি গেছে। আর যদি তোমাকে পরীক্ষায় মান চেনায় যে কত ডিগ্রি ককর ক্রান্তি রেখা ভারতের উপর দিয়ে গিয়েছে, তাহলে কিন্তু তোমাকে লিখতে হবে। ঠিক আছে, দেখি তো কত ডিগ্রি ককর ক্রান্তি রেখা গেছে। এই দেখো 23 ডিগ্রি 30 মিনিট গৌড় ক্রান্তীয় ককর ক্রান্তি রেখাটি পশ্চিমবঙ্গ তো গেছে ভারতের উপর দিয়েও কিন্তু গিয়েছে। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমার কোনো অসুবিধা নাই। নেক্সট পয়েন্ট আমি একটু দেখিনি। নেক্সট পয়েন্ট আমি বলেছি ভারতের বিভিন্ন রাজ্যের ব্যাপারে, ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল। এক্স্যাক্টলি উপকূলটা কি জিনিস? তুমি যদি ভারতকে দেখো ভালো করে, আমি কি বললাম? এর 3 দিকে সমুদ্র রয়েছে। 3 দিকে কি রয়েছে? সমুদ্র। দেখো তো এই যে ভারতের একেবারে তুমি যদি এখানে দেখো, এখানে বঙ্গোপসাগর রয়েছে। তোমরা যাও তো, দীঘা ঘুরতে যাও তো, বঙ্গোপসাগর রয়েছে। নেক্সট যদি নিচে দেখো, নিচে কে আছে?
নিচে ভারত মহাসাগর আছে, পৃথিবী 3টা বড় মহাসাগরগুলোর মধ্যে একটা ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশান। এখানে কি আছে? অ্যারেবিয়ান সি বা আরব সাগর রয়েছে। ক্লিয়ার হয়েছে? এই 3টা সাগর যখন রয়েছে, ভারতের এই যে জায়গাটা, এটা হচ্ছে ভারতের উপকূল অঞ্চল। কি অঞ্চল? উপকূল অঞ্চল। আর এই উপকূল অঞ্চলে মোট কটা রাজ্য রয়েছে সেটাও কিন্তু পরীক্ষায় আসে, আর এই জিনিসটা তোমাকে পড়তে হবে, এই টপিকগুলো তোমাকে নোট ডাউন করতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখো, যদি আমি তোমাকে বলি কটা রাজ্য রয়েছে, তুমি একবার গুনে নাও আমার সঙ্গে। চলো আমরা একসঙ্গে গুনি। প্রথম কে আছে? 1 নম্বরে আছে পশ্চিমবঙ্গ, 2 নম্বরে উড়িষ্যা, 3 নম্বরে অন্ধ্রপ্রদেশ, 4 নম্বর তামিলনাড়ু, 5 নম্বর কেরালা, 6 নম্বর কর্ণাটকা, 7 নম্বর মহারাষ্ট্র, 8 নম্বর গুজরাট। 9টা আছে। তোমরা কি কেউ বলতে পারো আরেকটা রাজ্যের নাম কি? এক্স্যাক্টলি গোয়া। এই জায়গাটায় কিন্তু গোয়া আছে। ঠিক আছে, গোয়া হচ্ছে এখানে 9 নম্বর ভূমিকা পালন করেছে। ভারতের 9টা রাজ্য উপকূল বরাবর অবস্থান করেছে, আর প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু বেসিক কিছু প্রশ্ন আসে। আমি দেখিনি কি কি কোশ্চেন আসে, সেগুলো আমি আলোচনা তোমাদের সামনে করে দিচ্ছি যাতে তোমার অসুবিধা না থাকে। ঠিক আছে, চলো দেখি ভারতের বিভিন্ন রাজ্যে উপকূল বরাবর কি কি কোশ্চেন পরীক্ষায় এসেছে বা আসতে পারে এবার তোমাদের জন্য। কি বলেছে দেখি। ভারতের উপকূল রেখাটি 9টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে, যেটা আমি বললাম। প্রথমে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা, উড়িষ্যা, কর্ণাটকা, পশ্চিমবঙ্গ আর গোয়া। 8টা রাজ্যের নাম মাথায় রাখবে। পরীক্ষা হয়তো প্রশ্ন আসতে পারে একটু ঘুরিয়ে, ওরা আজকাল হয় দেয় না, দেয় নয়। নিম্নলিখিত কোন রাজ্যটির মধ্যে দিয়ে ভারতের উপকূল রেখা যায়নি? বুঝতে পারলাম? 8টা রাজ্যের নাম মনে রাখবে। 8টা রাজ্যের বাইরে যেটা থাকবে সেটার উপর দিয়ে যায়নি। ঠিক, উপকূল মানে কি? সমুদ্র উপকূল বরাবর যে রাজ্যগুলো অবস্থান করেছে। কটা? এক্স্যাক্টলি 8টা রাজ্যের অবস্থান হয়েছে। কটা রাজ্যের অবস্থান হয়েছে? 8টা না 9টা? 9টা রাজ্যের অবস্থান হয়েছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট দেখি কি বলছে। ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য কত? যদি ভারতের মূল ভূখণ্ড বলো, আচ্ছা দাদা মূল ভূখণ্ড আবার কি জিনিস? কি লিখেছেন এখানে? ভারতের মূল ভূখণ্ড যদি বলি 6100 কিমি। আবার কি বলছে? সম্পূর্ণ ভারতীয় উপদ্বীপের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 7500। ইয়ার কি মারছেন নাকি? একটা ক্লিয়ারভাবে বলুন না। উপকূলে এক জায়গায় বলছেন উপকূল 6100, এক জায়গায় বলছেন টোটাল উপকূল 7500। গল্পটা কি? চলো গল্পটা আমি তোমাকে ক্লিয়ারভাবে বুঝাই। তোমাকে ছবি দেখতে হবে। এক্স্যাক্টলি ইন্ডিয়াকে বুঝতে গেলে ইন্ডিয়ার ম্যাপ না থাকলে তখন তোমার মুশকিল হয়ে যাবে। ঠিক, তুমি দেখো ভালো করে, আমি যদি এখানে তোমাকে বুঝিয়েছি যেটা, এই যে উপকূল, এই উপকূল যদি কেবলমাত্র ভারতীয় মূল ভূখণ্ড, এটা ভারতীয় মূল ভূখণ্ড, মূল। ঠিক আছে, এক্স্যাক্টলি এই ভারতীয় মূল ভূখণ্ডের যদি আমি এইটুকুটার লেন্থ বিচার করি, তবে সেটা দাঁড়াবে 6100 কিমি। কিন্তু যদি আমি এই যে দ্বীপ, যেটা ভারতের অন্তর্গত লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপকে ধরি, তাহলে এখানে তো উপকূল আছে। এগুলার প্রত্যেকটা দ্বীপও তো সমুদ্রের সঙ্গে চারিদিক দিয়ে ঘেরা আছে। সাপোজ এটাকে আমি যদি জুম করি, তোমাকে আমি দেখাই, আন্দামান নিকোবরকে যদি আমি জুম করে তোমাকে দেখাই, আরও জুম করে তোমাকে দেখাই, তাহলে তুমি এবার বুঝতে পারবে। দেখো এবার আমি তোমাকে যদি বুঝাই, এই জায়গাটাতে এটার উপকূল, হ্যাঁ কি না? এটাও তো একটা উপকূল, সমুদ্রের চারিদিকে ঘেরা। এটাও তো একটা উপকূল, সমুদ্রের চারিদিক দিয়ে ঘেরা, হ্যাঁ কি না? এগুলা তো মাপতে হবে। তো যদি আমি কেবলমাত্র ভারতীয় মূল ভূমিটা ধরি, এইটুকুটা ভারতের মূল ভূমি, মূল ভূমি বলতে শুধুমাত্র এইটুকুটা ভারত, এবং এইটুকুটা ভারতের যদি আমি উপকূলের দৈর্ঘ্য ধরি এই বরাবর, এখান থেকে এই বরাবর, তাহলে সেটা ধরবো আমি 6100। কিন্তু এটা আর এই টোটালটা সবটিকে ধরে যদি করি, তবে সেটা হবে 7500। কিছু কিছু বইয়ে এই 6100টা কেবল 6000 আছে, কিছু কিছু বইয়ে 6300 আছে, কিছু কিছু বইয়ে 6500 আছে, কিছু কিছু বইয়ে এই 7500টা 7000 আছে, 7200 আছে, 7250 আছে। সেটা অপশনের উপর ডিপেন্ড করে। দেখ এক্স্যাক্টলি এগুলো তো মাপা সম্ভব না। এটা কি করেছে? সব এক এক রকম ভৌগোলিক এক একটা ধারণা প্রোভাইড করেছে। এটা তোমাকে বুঝতে হবে, বুঝে সেটা কভার করতে হবে। নেক্সট দেখি কি বলছে, দেখি তো উপকূল দৈর্ঘ্য থেকে কি কি প্রশ্ন দিচ্ছে সেগুলো তোমার সামনে রাখি। বলছে ভারতের মোট 9টি রাজ্যের উপর দিয়ে উপকূল রেখা গেছে এবং 9টি রাজ্য ক্লিয়ার করলাম। ভারতের মূল ভূখণ্ডে উপকূলের দৈর্ঘ্য আমি ক্লিয়ার করলাম 6100, আর সম্পূর্ণ ভারতীয় উপকূল রেখার দৈর্ঘ্য কভার করলাম 7500। গুজরাটে উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি। ভারতের যতগুলো রাজ্য আছে তার মধ্যে গুজরাটের যে উপকূল রেখা আছে তার দৈর্ঘ্য সবচেয়ে বেশি। কত সেটা? সেটা হচ্ছে 1214.70 কিমি।
এক্স্যাক্টলি 1214। ক্লিয়ার হয়েছে? নেক্সট কি বলছে, ভারত ও অন্ধ্রপ্রদেশের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে দ্বিতীয়, ভারতের যে অন্ধ্রপ্রদেশ আছে তার হচ্ছে দ্বিতীয়, 973 কিমি। দেখো তোমার যতই মনে হোক ছবি দেখে যে দাদা গুজরাট কি করে হতে পারে, গুজরাট তো ছোট, দেখুন তো আপনি অন্ধ্রপ্রদেশের চেহারাটা দেখুন তো, এই দেখুন শুরু হয়েছে শেষ হওয়ার নামে যাচ্ছে 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 দাদা, যাচ্ছে যাচ্ছে চলেই যাচ্ছে, কত বড়। আর আপনি বলছেন নাকি গুজরাট। ভালো করে দেখো, গুজরাট ভাজপ্রাপ্ত জায়গা, এই দেখো ভাজ খাওয়া, দেখছো তো ভাজ খাওয়া, এই দেখো ভাজ খাওয়া, এখনো গুজরাট শেষ হয়নি ভাজ খাওয়া। গুজরাটে কত 1214, আর অন্ধ্রপ্রদেশ কত 950 প্লাস। বুঝাতে পারলাম? এক্স্যাক্টলি গুজরাটটা বেশি, অন্ধ্রপ্রদেশ থেকে অনেক বেশি, এটা মাথায় রাখবা। ঠিক, চেহারা দেখে বোঝা যায় না, বলে না ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, কভার দেখে কাউকে জাজ করা যায় না। চলো নেক্সট পয়েন্ট আমি দেখিনি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে। যদি এক্স্যাক্টলি আমি যে রাজ্যে থাকি সেটা নিয়ে তো একটু উপকূল আলোচনা করতে হবে। পশ্চিমবঙ্গে উপকূল রেখার দৈর্ঘ্য কত, 157.50 কিমি, এবং ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে গোয়া। আর গোয়া একটা আলাদা রকম জায়গা, তোমরা যদি কেউ গোয়ায় যাও তোমরা মনে করবে অন্য একটা দেশে চলে এসছো, কারণ ওখানে কালচার আলাদা, ওখানে খাওয়া দাওয়া আলাদা, পোশাক আলাদা, তাই না? তো গোয়া সব থেকে কম, আর সব থেকে বড় হচ্ছে গুজরাট। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভারতে কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, গুজরাট, সবচেয়ে কম গোয়া। পশ্চিমবঙ্গের কত, আমরা যে রাজ্যে থাকি সেটা হচ্ছে 157.50, আর সব থেকে ছোট গোয়া ওর কত 101 কিমি। ক্লিয়ার হয়েছে? এবার আমি কিন্তু তোমার সামনে একটা মেন টপিক আনছি, যে টপিক থেকে প্রত্যেক বছর কোশ্চেন কিন্তু পরীক্ষায় আজকাল আসছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার্স বা ভারতের আন্তর্জাতিক সীমানা। আন্তর্জাতিক সীমানা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, আর তোমাকে আন্তর্জাতিক সীমানা কভার করতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো আমি নেক্সট টপিক তোমাদের সামনে রাখছি, যেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন নানা রকম এক্সামে আসে, আর 2024-এও কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার একটা কিন্তু চান্স আছে। দেখো তুমি কি বলছে এখানে, দেখো তো বলছে ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ। ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ মানে কি, সীমানা। ভারত এমন একটা দেশ যার কিন্তু চারিদিকে অপর প্রতিবেশী দেশগুলো রয়েছে, এবং সেই প্রতিবেশী দেশগুলো বরাবর বর্ডার টানা হয়েছে বা সীমানা টানা হয়েছে। ঠিক আছে, এইরকম ভারতের টোটাল কটি প্রতিবেশী দেশ আছে? ভারতের প্রতিবেশী দেশ সংখ্যা হচ্ছে 8টি ভারতের প্রতিবেশী দেশ আছে, এবং এই 8টি প্রতিবেশী দেশের মধ্যে 60টি দেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমানা রয়েছে। ভারত 60টি দেশের সঙ্গে নিজের বর্ডার শেয়ার করেছে। পরীক্ষা প্রশ্ন আসবে ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা কটি, একদম চোখ বন্ধ করে লিখে দিও 8টি। বুঝাতে পারছি তো ব্যাপারটা? এই ছোট ছোট পয়েন্টগুলো পড়তে হবে। আমি জানি তুমি বায়োলজির অনেক বড় বড় পয়েন্ট পড়েছো, ফিজিক্স কেমিস্ট্রি অনেক বড় বড় টপিক দেখেছো, ম্যাথ করেছো, জিআই করেছো, ইংলিশ করেছো, তো জিকের এই ছোট ছোট পয়েন্ট থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়। মানুষ ভুল করে, মানে অজানা প্রশ্ন ভুল করে না, জানা প্রশ্ন ভুল করে আসে। তোমাকে এই পয়েন্টগুলো রিভিশন দিতে হবে, ভিডিওগুলো দেখে দেখে বারবার নিজেকে রিভিশন দিতে হবে। ক্লিয়ার হয়েছে তো? আর এই ভিডিওগুলোই তোমার 2024 সালে জিএনএম এএনএম এক্সামের ক্র্যাকের রহস্য, আর কিছু না। তোমাকে নোটগুলোই পড়তে হবে, আর কি দেখতে হবে, নোটগুলো পড়তে হবে, নোট করতে হবে, পড়তে হবে, নোট করতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো তো, 8টা দেশের সঙ্গে 60টা দেশের সঙ্গে ভারত কি করেছে, বর্ডার শেয়ার করেছে, আর একটা দেশের সঙ্গে হয়তো পারেনি। চলো তোমাকে আমি 8টা দেশ সুন্দর করে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া দেখতে পাচ্ছ, সুন্দর করে আমি একটা ভারতের ম্যাপ তোমাদের সামনে রেখেছি, পরিবেশন করেছি, যাতে তোমাদের অসুবিধা না হয়। দেখো ভালো করে দেখো, এই যে ভারত, এটা ভারতের কোন দিক, উত্তর, এটা কোন দিক, দক্ষিণ, এটা কোন দিক, পূর্ব, এটা কোন দিক, পশ্চিম। আমি যদি তোমাকে বর্ডার ভিত্তিকভাবে ভারতের প্রতিবেশী দেশগুলোকে চিনাই, তবে আমি সবার আগে ভারতের অন্যতম প্রিয় বন্ধুকে তোমাকে পরিচয় করিয়ে দিই। অন্যতম প্রিয় বন্ধুর সঙ্গে ভারতের ভদ্রলোক কোথায় অবস্থিত, পশ্চিমে অবস্থিত, কি নাম, পাকিস্তান। ক্লিয়ার হয়েছে? এবার ভারতের উত্তর পূর্ব দিকে অপর একটি দেশ আছে, সেটার সঙ্গে যদি তোমাকে পরিচয় করায়, ভদ্রলোকের নাম কি, চীন। তারপর দেখো তো, ভারতের এইখানে আরেকটা দেশ আছে, এর নাম কি, নেপাল। এখানে আরেকটা দেশ আছে, এর নাম কি, ভুটান। ভারতের পূর্ব দিকে একেবারে এখানে একটা দেশ আছে, কি নাম, বাংলাদেশ। এখানে আরেকটা নাম আছে, এর নাম কি, মায়ানমার বা ব্রহ্মদেশ। আর এইখানে একটা দেশ আছে, এর নাম কি, শ্রীলঙ্কা। আর এইখানে আরেকটা দেশ আছে যেটা এখন তালিবানের আন্ডারে চলে গেছে, নাম কি, আফগানিস্তান। গুণ তো কটা হলো, 8টা হলো কিনা গুণ। দেখো প্রথমে কে আছে,
এক নাম্বার প্রিয় বন্ধুতে কাকে রেখেছি? চীনকে রেখেছি। 2 নম্বরে আফগানিস্তান থাকলো, 3 নম্বরে চায়না থাকলো, 4 নম্বরে নেপাল থাকলো, 5 নম্বরে ভুটান থাকলো, 6 নম্বরে মায়ানমার বা ব্রহ্মদেশ থাকলো, 7 নম্বরে বাংলাদেশ থাকলো, 8 নম্বরে কে থাকলো? আমাদের শ্রীলঙ্কা থাকলো। তুমি দেখতে পাচ্ছ একমাত্র শ্রীলঙ্কার সঙ্গে ভারত কোনো বর্ডার শেয়ার করেনি। এক্স্যাক্টলি শ্রীলঙ্কার ভারতের মাঝখানে এখানে কি আছে? সাগরের অবস্থান আছে, যার জন্য ভারত শ্রীলঙ্কার সঙ্গে বর্ডার শেয়ার করতে পারেনি। বাকি যতগুলো আছে সেগুলো প্রত্যেকটার সঙ্গে পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করেছে। ঝামেলা তো লেগেই থাকে, তোমরা ভালো করেই জানো। ভারত পাকিস্তানের ঝামেলা আজকে তো নতুন ব্যাপার না, সারা বছর লেগে থাকে ঝামেলা, চলতেই আছে ভারত পাকিস্তানের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম ডায়লগটাই হলো পাকিস্তানকে মারো, ঠিক তো? আচ্ছা, নিন্দা করলাম না, প্রশংসাই করলাম। নেক্সট দেখো, তারপর কি বলছে দেখি তো, আফগানিস্তানের এখানেও বর্ডার আছে, কিন্তু মাথায় রাখবা এই জায়গাটা এটা কিন্তু পাক অধিকৃত কাশ্মীর, পিওকে। এই জায়গাটা টোটাল ভারতেরই জায়গা, কিন্তু পাকিস্তান এটা দখল করে আছে, ঠিক? এই ব্যাপার নিয়ে অন্য কোনো দিন আলোচনা করবো, কি করে দখল করলো, কিভাবে কি হলো। নেক্সট আমি দেখতে পাচ্ছি চীনের সঙ্গে একটা বর্ডার আছে, নেপালের সঙ্গে বর্ডার আছে, ভুটানের সঙ্গে বর্ডার আছে, মায়ানমারের সঙ্গে বর্ডার আছে, বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে। এবার এই প্রত্যেকটা বর্ডারের থেকে কি প্রশ্ন আসে দাদা? প্রত্যেকটা বর্ডারের এক্স্যাক্টলি নাম আছে, সেই নাম থেকে পরীক্ষার প্রশ্ন আসে। ক্লিয়ার হয়েছে? চলো সেই নামগুলো তোমাকে আমি একটু ক্লিয়ার করি যাতে তোমার অসুবিধা না হয়। চলো নামগুলো ভিত্তি করে আমি তোমাকে দেখাই কি কি প্রশ্ন এখান থেকে পরীক্ষায় মূলত এসেছে বা আসতে পারে, ঠিক আছে? চলো প্রথম কোশ্চেন কি বললাম? প্রথম কোশ্চেন বললাম আমি তোমাকে, ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা 8টি, যার সঙ্গে 60টি দেশের সঙ্গে ভারত তার বর্ডার শেয়ার করেছে। নেক্সট কি বলেছে? ভারতের 17টি অঙ্গরাজ্যের সঙ্গে আন্তর্জাতিক সীমানার সম্পর্ক রয়েছে। এই যে 8টি দেশ ভারতের সঙ্গে সীমানা কি যুক্ত, এই 8টি দেশের সঙ্গে এক্স্যাক্টলি কটা রাজ্য নিজের সীমানা শেয়ার করেছে জানো? এক্স্যাক্টলি 17টি রাজ্য নিজের আন্তর্জাতিক সীমানা শেয়ার করেছে এই দেশগুলির সঙ্গে। কি করে শেয়ার করেছে দেখবা, কি করে শেয়ার করেছে? তোমাকে যদি আমি নর্মালি দেখাতে চাই তাহলে তুমি এখানে দেখো, এখানে কি আছে? পাকিস্তান। এখানে কি আছে? পাকিস্তান। দেখো লাদাখ পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করেছে, জম্মু কাশ্মীর পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করেছে, পাঞ্জাব পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করেছে, রাজস্থান, গুজরাট। তারপর আবার যদি চীনের সঙ্গে বলি, হিমাচল প্রদেশ, লাদাখ, উত্তরাখণ্ড, বিহার, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, এগুলা চায়নার সঙ্গে বর্ডার শেয়ার করেছে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ করেছে, মিজোরাম করেছে, ত্রিপুরা করেছে, মেঘালয় করেছে। এই সমস্ত রাজ্যগুলো ওই দেশগুলোর সঙ্গে নিজের বর্ডার শেয়ার করেছে। তাহলে যদি বলে ভারতের প্রতিবেশী কটা দেশ রয়েছে, আমি বলবো 8টা, যার মধ্যে ভারত আন্তর্জাতিক সীমানা শেয়ার করেছে কটা দেশের সঙ্গে, আমি বলবো 60টা। যদি বলে কতগুলি রাজ্য এই দেশগুলির সঙ্গে নিজের আন্তর্জাতিক সীমানা শেয়ার করেছে বা আন্তর্জাতিক সীমানার সঙ্গে যুক্ত রয়েছে, আমি বলবো 17টা। আশা করি তুমি বুঝতে পেরেছো, তোমার কোনো রকম অসুবিধা নাই, ঠিক আছে? নেক্সট প্রশ্ন আমি তোমার সামনে তুলে রাখি, যেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে প্রশ্ন কিন্তু অনেকবার এসছে। এই যে সীমানা, এই সীমানা যদি আমি তোমাকে ব্যাখ্যা করতে যাই, ভারতের 17টি রাজ্যের মধ্যে ভারতের আন্তর্জাতিক সীমানার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভারত বাংলাদেশের সীমানা, যেটা 4096 কিমি, আর যে সীমানাটির নাম কি 3 বিঘা করিডোর। ক্লিয়ার হয়েছে? দেখো তোমরা দেখে বুঝতে পারো যে দাদা এখানকার তো গল্প হলো, বাংলাদেশ তো ছোট, চীনের সীমানা বড় হবে, তারপর হচ্ছে পাকিস্তানের সীমানা বড় হবে, আপনি গিয়ে বলছেন বাংলাদেশের সীমানা নাকি সব থেকে বড়। একদম, ভারতের সব থেকে বড় সীমানায় বাংলাদেশের সঙ্গে শেয়ার করেছে, এই বাংলাদেশের সঙ্গে শেয়ার হয়েছে। আর সীমানাটির নাম কি? সীমানাটির নাম দেওয়া হয়েছে 3 বিঘা করিডোর। কি নাম দেওয়া হয়েছে? 3 বিঘা করিডোর। তো যদি পরীক্ষায় তোমার কাছে কোশ্চেন চাই ভারতের সব থেকে বড় সীমানা ভারত কোন দেশের সঙ্গে শেয়ার করেছে, অ্যান্সার করতে হবে ভারত বাংলাদেশের সঙ্গে সব থেকে বড় আন্তর্জাতিক সীমানা শেয়ার করেছে, এবং যার সীমানার দৈর্ঘ্য কত? 4096 কিমি। নোট ডাউন করছো আশা করি। পড়াচ্ছি কেন? তোমাদের জন্য, যাতে তোমরা ক্র্যাক করতে পারো। ভালো করে দেখো, এই সীমানার লেন্থগুলো তোমাকে পড়তে হবে। কোন সীমানা কি নামে পরিচিত, ভারত বাংলাদেশের সীমানা কি নামে পরিচিত, 3 বিঘা করিডোর, সেটা তোমাকে জানতে হবে। নেক্সট যদি তোমাকে আমি বলি, ভারতের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সীমানাটি চীনের সঙ্গে, সেটা কিন্তু ভারত শেয়ার করেছে, ঠিক আছে? কত দৈর্ঘ্য? কত? 3917 কিলোমিটার। এবার চীনের সীমানার একটা নাম আছে, যেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। তো যদি পরীক্ষায় পড়ে ভারত বাংলাদেশের সীমানাটির নাম কি, ভারত বাংলাদেশের সীমানার নাম 3 বিঘা করিডোর। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারত চীনের সীমানাটির নাম কি, ম্যাকমোহন লাইন। ভারতের তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক সীমানা ভারত পাকিস্তানের সঙ্গে শেয়ার করেছে, যেটা লেন্থ কত? 3310 কিলোমিটার। কি নাম? র্যাডক্লিফ লাইন বলা হয়, বা 24th কি প্যারালালও বলা হয়। ভারতের 3টি বৃহত্তম সীমানা আমি তোমার সামনে রাখলাম, আর পরীক্ষায় 3টি থেকেই পরীক্ষায় প্রশ্ন এসছে। ভারত বাংলাদেশ
3 বিঘা করিডোর, ভারত চীন ম্যাকমোহন লাইন, ভারত পাকিস্তান র্যাডক্লিফ লাইন বা 24 প্যারালাল। আবার বলছি, ভারত বাংলাদেশ 3 বিঘা করিডোর, সব থেকে বড়। দ্বিতীয় বৃহত্তম নাম ম্যাকমোহন লাইন, তৃতীয় বৃহত্তম নাম র্যাডক্লিফ লাইন। ক্লিয়ার হয়েছে তো ব্যাপারটা? বুঝতে পারছো তো ব্যাপারটা? নেক্সট দেখো, ভারত নেপালের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য 1752, মোটামুটি এর নামটা পরীক্ষা আসে না, দরকারও নাই কভার করা। ভারত মায়ানমারের আন্তর্জাতিক সীমানা 1458, এগুলো একটু দেখে নিবা, হ্যাঁ, দেখে যাওয়াটা ভালো। ভারত ভুটানের আন্তর্জাতিক সীমানা 500 কত, 597, তাই না? এই পয়েন্টগুলোই পরীক্ষা আসবে আর তোমাকে পয়েন্টগুলো কভার রাখতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো আন্তর্জাতিক সীমানার প্রত্যেকটা ধাপ। এবার দেখো, ভারতের ক্ষুদ্রতম যদি আন্তর্জাতিক সীমানা দেয়, বৃহত্তম তো আমি তোমার সামনে রাখলাম, বৃহত্তম কে ছিল? বৃহত্তম ছিল বাংলাদেশ। যদি পরীক্ষায় ক্ষুদ্রতম দিয়ে দেয়, মাথায় রাখবা ভারতের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সীমানা ভারত আফগানিস্তানের সঙ্গে শেয়ার করেছে। কার সঙ্গে? আফগানিস্তান, যেখানে তালিবান আছে। কত? যার দৈর্ঘ্য হলো 80 কিলোমিটার, কিছু কিছু বই 78 আছে, এটা নিয়ে ঝামেলা করবা না, ভালো করে পড়বা। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে ভারতের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সীমানাটি ভারত কার সঙ্গে শেয়ার করেছে? ভারতের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সীমানাটি ভারত আফগানিস্তানের সঙ্গে শেয়ার করেছে। দৈর্ঘ্য কত? 80 কিলোমিটার। নাম কি? ডুরান্ট লাইন। নাম কি? ডুরান্ট লাইন। আবার বলছি, ভালো করে নোট ডাউন করবা। ক্লিয়ার হয়েছে? ভালো করে নোট ডাউন করবা। ভারত বাংলাদেশ কি ছিল? ভারত বাংলাদেশ কি ছিল? ভারত বাংলাদেশ 3 বিঘা করিডোর। তারপর কে ছিল? ভারত চীন ম্যাকমোহন লাইন। তারপর কে ছিল? ভারত পাকিস্তান র্যাডক্লিফ লাইন। তারপর কি আছে? ভারতের নেপালের সীমানাটা দরকার নাই, ভুটানের সীমানার দরকার নেই, মায়ানমারের সীমানার নাম জানার দরকার নেই, পরীক্ষায় আসেনি। পরীক্ষায় যেগুলো আসছে সেগুলাই রাখি। আর যদি বলে সব থেকে ক্ষুদ্রতম সীমানা, তাহলে আমি বলবো আফগানিস্তানের সঙ্গে, যার নাম হচ্ছে ডুরান্ট লাইন, দৈর্ঘ্য কত? 80 কিলোমিটার। আশা করি আন্তর্জাতিক সীমানাগুলো আমি তোমার সামনে ক্লিয়ার করে রাখলাম। নেক্সট পয়েন্ট কি বলছে দেখি। ভারতের উত্তরপ্রদেশ 8টি রাজ্যের সঙ্গে তার আন্তর্জাতিক সীমা, মানে কি বলছে, ভারতের উত্তর 8টি রাজ্যের সঙ্গে তার সীমানা স্পর্শ করেছে সব থেকে বেশি। এবার আমি তো আন্তর্জাতিকগুলো পড়লামই, আন্তর্জাতিকগুলো পড়লামই। এবার টোটাল ভারতের মধ্যে যদি তুমি ভারতের ম্যাপটা দেখতে যাও, ম্যাপ না দেখালে তুমি বুঝতে পারবে না। উপরে রেখে আসলাম ম্যাপটা। যদি টোটাল ভারতের মধ্যে বলো, এই যে উত্তরপ্রদেশ দেখতে পাচ্ছ, যোগী আদিত্যনাথের জায়গা, টাকলু করে লোকটা, ডন, উত্তরপ্রদেশের সব থেকে সেরা মুখ্যমন্ত্রী, কি বলে, যা বলে তা করে দেয়। যাই হোক, ওনার ক্যারেক্টারটাই ওরকম, তাই না? একটা অত্যাধুনিক ক্যারেক্টার। যাই হোক, এই যে তুমি ভারতের উত্তরপ্রদেশ দেখতে পাচ্ছ, যদি বলে ভারতের উত্তরপ্রদেশ ভারতের কটি রাজ্যের সঙ্গে তার বর্ডার শেয়ার করেছে, তাহলে তুমি ভালো করে দেখো, এই যে ভারতের উত্তরপ্রদেশে সবার আগে উত্তরাখণ্ডের সঙ্গে নিজের বর্ডার শেয়ার করেছে 1টা, হরিয়ানার সঙ্গে করেছে 2টা, হিমাচলের সঙ্গে করেছে 3টা, রাজস্থানের সঙ্গে করেছে 4টা, মধ্যপ্রদেশের সঙ্গে করেছে 5টা, ছত্তিশগড়ের সঙ্গে করেছে 6টা, ঝাড়খণ্ডের সঙ্গে করেছে 7টা এবং বিহারের সঙ্গে করেছে 8টা। এক্স্যাক্টলি উত্তরপ্রদেশ ভারতে 8টি রাজ্যের সঙ্গে নিজের সীমানা শেয়ার করেছে। বুঝাতে পারলাম? পরীক্ষায় এটাও কিন্তু প্রশ্ন আসে, ভালো করে পড়বে। যাই হোক, নেক্সট পয়েন্ট দেখি। পলিটিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া। পলিটিক্যাল ডিভিশন মানে কি বলছে, ভালো করে শুনো। স্বাধীনতার সময়, তুমি যদি স্বাধীনতার উপর ভিত্তি করে দেখো, স্বাধীনতার সময় ভারতে মোট 262টি কি ছিল? প্রভিন্স ছিল। এদের মধ্যে দেশীয় ছিল 553টি এবং রাজাদের শাসন ছিল, যেখানে কার শাসন ছিল? রাজাদের। এবং 9টি ছিল বিদেশি শাসন ব্যবস্থার অন্তর্গত, যেমন ফ্রান্স, ডাচ, পর্তুগিজ, এরা ভারত কিন্তু শাসন করতো। ক্লিয়ার হয়েছে? ইংরেজরা সে সময় চলে গেছিলো। ইংরেজরা যখন ভারত থেকে চলে যায়, ভারতের কটি প্রভিন্স ছিল? 562টি, যার মধ্যে রাজা ছিল কটায়? 553টা। দেখবা কুচবিহারের রাজার কথা জানতে পারবা তোমরা। তারপর হচ্ছে আরও যদি উত্তরের দিকে যাও, এরকম অনেক জায়গায় রাজার কথা জানতে পারবা। আমাদের কুচবিহারের রাজা, কুচবিহারের রাজবাড়ি খুব নাম করা প্রসিদ্ধ জায়গা, তাই না? ওরকম ভারতে কটা রাজা ছিল সে সময়, মানে রাজার আন্ডারে ছিল কটা? 553টি। আর টোটাল প্রভিন্স ছিল কটি? 562টি। এবং রাজাদের আন্ডার ছাড়া বাকিগুলো কাদের আন্ডারে ছিল? যারা বিদেশি শাসন সে সময় ভারত ছেড়ে যায়নি, ফ্রান্স, ডাচ, পর্তুগিজ, এদের আন্ডারে ছিল। ঠিক আছে? ভারত রাজ্যের পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, আমি জাস্ট পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি, তোমাকে মুখস্থ করতে হবে। আর এই সময় ভারতের যখন প্রথম রাজ্য গঠন করা হয়, ভারতে মোট 14টা রাজ্যের গঠন করা হয়। কটা রাজ্য? 14টি। প্রথম অন্ধ্রপ্রদেশ, তারপর মসুর, মাদ্রাজ, কেরালা, বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, বোম্বে। তো পরীক্ষায় যদি বলে ভারতে প্রথম কটি রাজ্য ছিল, অ্যান্সার করতে হবে ভারতে প্রথম
14টি রাজ্য ছিল। আশা করি তোমার ক্লিয়ার হয়েছে। নেক্সট কি বলছে দেখি, এই সময়ে কিন্তু ভারতে একাধিক কেন্দ্রশাসিত রাজ্য রাখা হয়েছিল, যেগুলো কেন্দ্রের দ্বারা শাসন হয়। এক্স্যাক্টলি যেমন এখন আন্দামান নিকোবর কেন্দ্রশাসিত রাজ্য, লাদাখ রয়েছে, ঠিক আছে, দমন অ্যান্ড দিউ রয়েছে, ঠিক তেমন তখনও ছিল, কিন্তু তখন ছিল 6টি। কয়টি ছিল? 6টি। এখন অঙ্গরাজ্যের সংখ্যা 28টি, তখন ছিল 14টি, ঠিক আছে। তো আর সেই সময় কিন্তু কেন্দ্রশাসিত রাজ্য ছিল, তার মধ্যে সবথেকে ছিল আন্দামান নিকোবর, যেটা এখনও আছে, লাক্ষাদ্বীপ এখনও আছে, দিল্লিও কিন্তু আছে, ত্রিপুরা কিন্তু এখন কেন্দ্রশাসিত নয়। নেক্সট মণিপুর আছে, হিমাচল প্রদেশ আছে। ক্লিয়ার হয়েছে? এইবার যদি আমি তোমাকে প্রশ্ন দিই, যেহেতু জেএনএম এর কোশ্চেন এবার একটু রাফলি আসছে, তাহলে বেসিক কিছু প্রশ্ন কিন্তু আমাদের সামনে উঠে আসে যে জিকেতে তাহলে কি এবার টাফ কোশ্চেন হবে? হতেই পারে, জিকেতে টাফ কোশ্চেন হতেই পারে, তোমাকে তার জন্য রেডি হয়ে যেতে হবে। রেডি না হলে তুমি কি করে জিকেতে নাম্বার পাবা, তাই না? ভাষার উপরই ভিত্তি করে কিন্তু ভারতে কোনো রাজ্য বিভক্ত করা সম্ভব। হ্যাঁ, এখন যদি ভেবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলো পশ্চিমবঙ্গকে আমি ভাগ করে দেবো, উত্তরবঙ্গ আলাদা, দক্ষিণবঙ্গ আলাদা, দক্ষিণবঙ্গে আমি শাসন করব, হবে না। এক্স্যাক্টলি যদি উত্তরবঙ্গের লোকেরা আলাদা ভাষা বলে, দক্ষিণবঙ্গের লোকেরা আলাদা ভাষা বলে, তাহলেই কিন্তু ভারতকে ভাগ করা সম্ভব। ভাষার উপরই একমাত্র জিনিস, না তুমি ধর্মের উপর ভাগ করতে পারবা যে দক্ষিণবঙ্গে বেশি মুসলিম আছে, উত্তরবঙ্গে হিন্দু আছে, ভাগ করে দিই, হবে না। কালারের উপর পারবে না যে কলকাতার মানুষরা বেশি ফর্সা আর মালদার মানুষরা বেশি কালো, ভাগ করে দিই, হবে না। রং, বর্ণ, জাতি, ধর্ম কারো উপর ভাগ করা যাবে না। ভারতে কোনো রাজ্যের বিভাগ একটা জিনিসের উপর ডিপেন্ড করে হয়, সেটা হচ্ছে ভাষা। মাথায় রাখবে, এখান থেকে বেশ কিছু পয়েন্ট পরীক্ষা আছে। 1960 খ্রিস্টাব্দে ভারত বোম্বে রাজ্যটি ভেঙে মহারাষ্ট্র ও গুজরাট সৃষ্টি হয়। মাথায় রাখবা, মহারাষ্ট্র আর গুজরাট কোন রাজ্য ভেঙে সৃষ্টি হয়েছে? অ্যান্সার করতে হবে বোম্বে। 1961 সালে গোয়া, দমন দিউ পর্তুগিজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে। কত সালে গোয়া, দমন দিউ পর্তুগিজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে? 1961। 1966 সালে পাঞ্জাব ভেঙে তৈরি হলো পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, ইউটি। ক্লিয়ার হয়েছে? পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব ভেঙেই তৈরি হয়েছে। কত সালে তৈরি হয়েছে? 1966। 1971 সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত হয়। ত্রিপুরা আর মণিপুর 1972 সালে গঠিত হয়। ত্রিপুরা, মণিপুর তৈরি হয় কত সালে? 1972। আর যদি বলে হিমাচল প্রদেশ কত সালে তৈরি হয়? 1971। ক্লিয়ার হয়েছে? আশা করি কোনো অসুবিধা নাই। দেখো, আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি। লাস্ট পয়েন্টগুলো তোমাদের সামনে আলোচনা করে দিই। লাস্ট পয়েন্টগুলো দেখে নাও, ভালো করে নোট ডাউন করে নেবে। সিকিম ছিল ভারতের 22তম রাজ্য। ভারতের 22তম যে রাজ্যটা সৃষ্টি হয়েছিল। এখন 28তম রাজ্যটির নাম কি? এখন 28তম রাজ্যটির নাম হচ্ছে তেলেঙ্গানা। ভারতের নবগঠিত একটা রাজ্য, 14তে ভাগ হয়েছিল, তারপর আর কোনো রাজ্যের ভাগ হয়নি। 22তম ছিল কে? সিকিম ছিল, যেটা 1975 সালে গঠিত হয়েছিল। কতগুলো এক্সামে এসছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, অনেক এক্সামে এসছে, অনেক এক্সাম, এক দুটো না, প্রচুর এক্সামে এসছে। নেক্সট কি বলেছে? 1987 খ্রিস্টাব্দে গোয়া কেন্দ্রশাসিত রাজ্য থেকে ভারতের 25তম রাজ্যে পরিণত হয়। 25তম রাজ্যটির নাম কি? গোয়া। 22তমটির নাম কি? সিকিম। এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। নেক্সট কি বলছে? ভারতের 26তম রাজ্যটির নাম ছত্তিশগড়, যা মধ্যপ্রদেশ ভেঙে গঠিত হয়েছিল। ছত্তিশগড় কোন রাজ্য ভেঙে গঠিত হয়? মধ্যপ্রদেশ। 8-9টা এক্সাম এসছে, 8-9টা এক্সাম এসছে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1 নভেম্বর কিন্তু 2000 সালের সৃষ্টি হয়েছিল। নেক্সট কি বলছে? ভারতের 27তম রাজ্যটির নাম হচ্ছে উত্তরাঞ্চল বা উত্তরপ্রদেশ ভেঙে যেটা গঠিত হয়েছিল, এক্স্যাক্টলি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ভেঙে যেটা গঠিত হয় 9 নভেম্বর 2000 সালে হয়। ভারতে 28তম অঙ্গরাজ্যটির নাম কি? ঝাড়খণ্ড গঠিত হয়েছিল, যেটা বিহার ভেঙে তৈরি হয়েছিল। ক্লিয়ার আছে? ভারতের 29তম অঙ্গরাজ্যটির নাম কি? তেলেঙ্গানা। ভারতের 29তম অঙ্গরাজ্যটির নাম তেলেঙ্গানা, যেটা 2 জুন 2014 সালে গঠিত হয়েছিল। 31 আগস্ট 2019 সালে জম্মু কাশ্মীর ভেঙে আমরা লাদাখ নতুন একটি কেন্দ্রশাসিত রাজ্য গঠন করেছি। ক্লিয়ার হয়েছে? এই পয়েন্টগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, আর এই পয়েন্টগুলো জানতে হবে। লাস্ট পয়েন্টটা দেখে নাও। বর্তমান লাদাখে 2টি জেলা রয়েছে, একটা কার্গিল আর একটা কি? লে। নেফে ভারতের পরিচিতি। নেক্সট পার্টে কি আসছে? নেফে। নেফে কি জিনিস দেখি তো। নেফে এক্স্যাক্টলি গঠিত হয়েছিল উত্তর পূর্ব ভারতের 7টি সিস্টার স্টেটকে নিয়ে। এই সিস্টার স্টেটকে কি বলা হতো জানো? 7 সিস্টার বলা হতো, 7 জন বোন বলা হতো। ভারতের এক্স্যাক্টলি ভারতের উত্তর পূর্ব দিকে, একেবারে ভারতের উত্তর পূর্ব দিকে 7টা এমন রাজ্য ছিল যাদেরকে নিয়ে নেফে গঠিত হয়। ক্লিয়ার? এই 7টা রাজ্যের নাম কি? আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা। ক্লিয়ার হয়েছে? পরীক্ষায় আসবে এই 7টি রাজ্যের মধ্যে কোন রাজ্য নেফে নামে পরিচিত, মানে নেফের অন্তর্গত না, বা 7 সিস্টারের অন্তর্গত না, 7 সিস্টার স্টেটের অন্তর্গত না। অ্যান্সার করতে হবে। কিন্তু তখন তোমাকে বুঝতে হবে আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা ছাড়া যে রাজ্যটা আছে সেটা অন্তর্গত হবে না। মুখস্থ করবে নামগুলো। নেক্সট কি বলছে দেখি। নেক্সট বলছে ভারতের কিছু গুরুত্বপূর্ণ রাজ্য।
এক্স্যাক্টলি প্রত্যেকটা রাজ্যের ব্যাপারে একটু করে জ্ঞান থাকাই উচিত। তুমি কোন রাজ্যে ঘুরতে যাবে, সে রাজ্যের ব্যাপারে যদি তোমার জ্ঞান না থাকে তাহলে কি করে হবে। দেখো, ভারতের প্রথম যে রাজ্য নিয়ে আলোচনা করছি রাজস্থান। আয়তনে ভারতের সবথেকে বৃহত্তম রাজ্য। ভারতের রাজস্থান যতগুলো রাজ্য আছে তার মধ্যে সবথেকে বড়। নেক্সট কি বলছে, এখানে নারী শিক্ষার হার সবথেকে কম। রাজস্থানে নারী শিক্ষা সবথেকে কম, কেরালাতে সবথেকে বেশি, মাথায় রাখবা কিন্তু রাজস্থানে নারী শিক্ষা সবথেকে কম। নেক্সট কি বলছে, রাজস্থান লবণাক্ত জলের হ্রদগুলিকে সম্বর বলা হয়। অনেক পরীক্ষায় এসছে সম্বর কোন রাজ্যে অবস্থান করে, রাজস্থানে। কিরকম জলের হ্রদকে সম্বর বলে, লবণাক্ত জলের হ্রদ। এটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদটির নাম কি, অ্যান্সার করতে হবে সম্বর। রাজস্থানের সম্বর হ্রদটি একটি আদর্শ প্লায়ার উদাহরণ। কিসের উদাহরণ, প্লায়ার উদাহরণ। নেক্সট কি বলছে, রাজস্থানের চলমান বালিয়াড়িগুলিকে কি বলা হয়, ধ্রিয়া বলা হয়। কি বলা হয়, ধ্রিয়া। আশা করি রাজস্থান নিয়ে আর কোনো রকম টপিকে তোমাদের অসুবিধা থাকবে না। চলো পরবর্তী রাজ্যটা দেখে নিই। রাজস্থানের পর ভারতের পরবর্তী যে রাজ্যটি রয়েছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ থেকেও প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। চলো দেখে নিই মধ্যপ্রদেশ থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় এসছে। ভারতের হৃদয় বলা হয় হার্ট অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে। ভারতের হার্ট কাকে, কোন রাজ্যকে বলা হয়, হার্ট অফ ইন্ডিয়া কোন রাজ্যকে বলা হয়, মধ্যপ্রদেশ। এবং মধ্যপ্রদেশের বনভূমির পরিমাণ ভারতের সবচেয়ে বেশি। তোমরা 2023-এর কোশ্চেন দেখবা, বনভূমি থেকে কোশ্চেন এসছে। আমি করাবো, বায়োলজিতে বনভূমি থেকে প্রশ্ন এসছে, আমি করাবো, কিন্তু এটাও ইম্পর্টেন্ট, কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি, মধ্যপ্রদেশ। নেক্সট কি বলছে, উত্তরপ্রদেশ, খুব ভাইটাল জায়গা, ওই এক লুটা যোগী আদিত্যনাথের জায়গা, ডেঞ্জার লোক। ঠিক আছে, কি বলছে দেখি উত্তরপ্রদেশ নিয়ে, কি কি প্রশ্ন উত্তরপ্রদেশে আসতে পারে দেখি তো। আমি তোমার সামনে ক্লিয়ারভাবে রাখছি। দেখো, এই রাজ্যে সর্বাধিক জেলা সংখ্যা হচ্ছে 72টি। ভারতের যতগুলো রাজ্য আছে তার মধ্যে উত্তরপ্রদেশের জেলা সংখ্যা সব থেকে বেশি। কটি, 72টি। এই রাজ্যে সর্বনিম্ন পার্শ্ববর্তী রাজ্যগুলির সঙ্গে নিজের সীমানা শেয়ার করেছে। আমি দেখালাম কিছুক্ষণ আগে, মোট 8টি রাজ্যের সঙ্গে উত্তরপ্রদেশ নিজের বর্ডার শেয়ার করেছে। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনসংখ্যা পূর্ণ রাজ্যটির নাম হলো উত্তরপ্রদেশ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, যেরকম কিছুক্ষণ আগে দেখালাম, পৃথিবীর সর্বাধিক জনসংখ্যা পূর্ণ শহরটির নাম কি, যদি ভারতের হয়ে আসতো, ভারতের সবথেকে বড় জনসংখ্যাপূর্ণ রাজ্যটির নাম কি, অ্যান্সার করতে হতো কিন্তু উত্তরপ্রদেশ। ক্লিয়ার হয়েছে। নেক্সট কোন রাজ্য আছে, নেক্সট আছে জম্মু কাশ্মীর। বেসিক কিছু থট, ভারতের কোন কোন রাজ্য থেকে কি কি প্রশ্ন আসে এর বেসিক কিছু থট। ভারতের ভূস্বর্গ বলা হয়, জম্মু কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয়। গ্রীষ্মকালে এর রাজধানী থাকে শ্রীনগর, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনো। জম্মু কাশ্মীর দুটো রাজধানী, গ্রীষ্মকালে জম্মু কাশ্মীরের রাজধানী থাকে শ্রীনগর এবং শীতকালের রাজধানী হয় জম্মু। আশা করি বুঝতে পারছো। নেক্সট কি আছে, মহারাষ্ট্র। নেক্সট কি আছে, মহারাষ্ট্র। মহারাষ্ট্র থেকে কি প্রশ্ন পরীক্ষা আছে দেখে নিত। ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্য, প্রথম উত্তরপ্রদেশ, দ্বিতীয় মহারাষ্ট্র। ভারতের অর্থনীতির রাজধানী মুম্বাই এ রাজ্যে অবস্থিত। নিম্নলিখিত কোন শহরকে ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয়, মুম্বাই। মুম্বাই কোথায় অবস্থিত, মহারাষ্ট্রে। নেক্সট বলেছে গুজরাট। কিছুক্ষণ আগে পড়লাম, এই রাজ্যে উপকূল সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি। গুজরাটের উপকূল সীমানা সব থেকে বেশি কত ছিল, 12-14 কিলোমিটার, 1214, শর্টকাটে কি বললাম, 12-14 কিলোমিটার। এর বৃহত্তম জেলার নাম কচ্ছ। কচ্ছ কিন্তু গুজরাটে অবস্থিত। কচ্ছ থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। গুজরাটের সব থেকে বড় জেলার নাম কচ্ছ, মাথায় রাখবা। গুজরাটের সব থেকে বড় জেলা কচ্ছ তো বটে, ভারতের সব থেকে বড় জেলার নামও কিন্তু কচ্ছ। ভারতের যতগুলো রাজ্য আছে সে রাজ্যের মধ্যে জেলা আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে 23টি জেলা আছে। ভারতের যদি সব থেকে বড় জেলার নাম বলে সেটা কিন্তু কচ্ছ, যেটা গুজরাটে অবস্থিত। গুজরাটকে ড্রাই সিটি বলা হয়। দেখো, মাদক দ্রব্য এখানে পাওয়া যায় না, যেহেতু গান্ধীজির জন্ম এখানে, তাই গুজরাটকে কি বলা হয়, ড্রাই সিটি বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট কি আছে, নেক্সট আছে অন্ধ্রপ্রদেশ একটা আছে, আর কে আছে, উড়িষ্যা আছে। অন্ধ্রপ্রদেশ আছে, আর কে আছে, উড়িষ্যা আছে। যদি তোমাকে বেসিকভাবে ব্যাখ্যা করি, ভাষার উপর ভিত্তি করে ভারতে গড়ে ওঠা প্রথম রাজ্যটির নামই হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কিছুক্ষণ আগে আমি বুঝালাম, কোনো রাজ্যের গঠন কেবলমাত্র একটা জিনিসের উপরই ডিপেন্ড করে হয়, সেটা হচ্ছে ভাষা। আর ভাষার উপর গড়ে ওঠা প্রথম রাজ্যটি, তার নামই হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সালটা হচ্ছে কত, 1953 সালে গঠিত হয়েছিল। ভারতের ধানের গোলা বলা হয়, অন্ধ্রপ্রদেশে প্রচুর ধান উৎপন্ন হয়। ভারতের যতগুলো রাজ্য আছে তার মধ্যে সব থেকে বেশি ধান অন্ধ্রপ্রদেশে উৎপন্ন হয়, তাই একে ধানের গোলা বলা হয়। এশিয়ার ডিমের ঝুড়িও বলা হয়। ভারতের সব থেকে বেশি ডিম কিন্তু, ভারত ছাড়ো এশিয়ার মধ্যে সব থেকে বেশি ডিম কিন্তু অন্ধ্রপ্রদেশে উৎপন্ন হয়, তাই একে ডিমের ঝুড়িও বলা হয়। নেক্সট কি বলছে, উড়িষ্যা। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ হবে, সরি পুর হয়ে গেছে, ক্ষমা করবে। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ এখানে অবস্থিত। এবং পৃথিবীর রেগুন চিল্কা হ্রদ, ঠিক আছে, এক্স্যাক্টলি বৃহত্তম রেগুন, পৃথিবীর তো না, ভারতের বৃহত্তম রেগুন চিল্কা কোথায় অবস্থান করেছে, উড়িষ্যাতেই অবস্থান করেছে। ক্লিয়ার হয়েছে, অসুবিধা নাই। লাস্ট আর 2-3টা আছে, একটু দেখে নাও, বেশিক্ষণ কিন্তু আমি তোমাদের সময় নষ্ট করব না, কারণ এই থটগুলো তোমাকে নোট ডাউন করতে হবে, লিখতে হবে, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। পশ্চিমবঙ্গ, যেটা আমাদের রাজ্য, কি বলছে,
তিনটি প্রতিবেশী দেশের সীমানা স্পর্শ করেছে। পশ্চিমবঙ্গ কটা প্রতিবেশী দেশের সীমানা স্পর্শ করেছে? তিনটি। সব থেকে বেশি সীমানা করেছে স্পর্শ উত্তরপ্রদেশ। কটা? 8টা। পশ্চিমবঙ্গ কটা? 3টা। কার কার সঙ্গে? এক্স্যাক্ট উত্তরপ্রদেশ ভারতীয় রাজ্যগুলোর সঙ্গে সীমানা স্পর্শ করেছে। আর যেটা আমি এখানে বুঝাচ্ছি পশ্চিমবঙ্গ এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমানা স্পর্শ করেছে। ক্লিয়ার? উত্তরপ্রদেশ ভারতের রাজ্যগুলোর সঙ্গে, আর পশ্চিমবঙ্গটা যেটা বুঝাচ্ছি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে। কটা দেশ? 3টা দেশের সঙ্গে সীমানা শেয়ার করেছে, নেপাল, ভুটান, বাংলাদেশ। ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য, ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য, ঠিক আছে? প্রথম জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম হচ্ছে বিহার, দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গ, আর জনবহুল প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র। মাথায় রাখবা, এগুলা থেকে প্রশ্ন আসে। বিহার ভারতের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্য। বিহারের সব থেকে বেশি জনঘনত্ব, প্রত্যেক কিলোমিটারে 1002 জন করে থাকে। বিহারের সাক্ষরতার হার ভারতের সব থেকে কম, কেরালায় সব থেকে বেশি, সব থেকে কম বিহার। আর নারী সাক্ষরতার সব থেকে কম কিন্তু রাজস্থান। এগুলা মাথায় রাখবা, ঠিক আছে? লাস্ট পয়েন্ট, লাস্ট মনে হয় এটাই লাস্ট, হ্যাঁ এটাই লাস্ট, ঠিক আছে? লাস্ট দুটো রাজ্যের ব্যাপারে জেনে নিই, আশা করি তারপর তোমাদের কোনো অসুবিধা হবে না। আসাম, আসাম কি বলছে? প্রতিবেশী 60টি দেশের সঙ্গে নিজের সীমানা স্পর্শ করেছে, সরি 60টি রাজ্যের সঙ্গে। প্রতিবেশী আসাম 60টি রাজ্যের সঙ্গে, 8টির সঙ্গে কে? উত্তরপ্রদেশ, আর 60টির সঙ্গে কে? আসাম। 1957 সালে রাজ্যের পুনর্গঠন ফলস্বরূপ আসাম রাজ্য উত্তর পূর্বাংশ নিয়ে উত্তর সীমান্ত অঞ্চল এর অন্তর্ভুক্ত হয়। ভালো করে বুঝো, ঠান্ডা মাথায় বুঝো কি বলছে। 1957 সালে রাজ্য পুনর্গঠন ফলস্বরূপ 1957 সালে যে রাজ্য পুনর্গঠন হয়েছিল, সে রাজ্য পুনর্গঠনে আসাম রাজ্য উত্তর পূর্বাংশ নিয়ে উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল এর অন্তর্ভুক্ত হয়েছিল। ক্লিয়ার হয়েছে? লাস্ট বলেছে পাঞ্জাব, এই পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়। পাঞ্জাবে সিন্ধুর 5টা প্রধান উপনদী, শতদ্রু, ইরাবতী, বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, এই 5টা প্রধান সিন্ধুর উপনদী আছে, তাই কিন্তু এই পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলে। আশা করি ভারতের এই যে পরিচয় দিলাম সেটা তোমরা নোট ডাউন করলে, নিজের খাতায় লিখলে, কারণ এই জিনিসগুলো জিকেতে আসবে। আর ভারতের পরিচিতি থেকে বা ভারতের ভূপ্রকৃতি থেকে মিনিমাম 1টা থেকে 2টা প্রশ্ন পরীক্ষায় থাকবে। পরবর্তীতে আমরা পৃথিবীর নিয়ে একটু আলোচনা করবো, পৃথিবীর পরিচিতি নিয়ে আলোচনা করব, কোন দেশকে কি বলা হয়, কোন দেশ কি নামে পরিচিত। এই রকমভাবে জিকে ক্লাস করে করে আমরা নিজেকে তৈরি করব, নিজেকে মজবুত করবো, এবং যাতে 2024 সালে আমরা জিএনএম এনএম ক্র্যাক করতে পারি। ক্লিয়ার হয়েছে? অল দ্য ভেরি বেস্ট 2024 এনএম জিএনএম প্রিপারেশনের জন্য। ভালো করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।